অনেক কনফিউশন। আমি এই আমার 7 বছরের প্র্যাকটিসে বিভিন্ন রকমের পেশেন্ট দেখেছি। পেশেন্টরা ভাবে যে দাঁতে তো সবসময় কি রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে এসব না সমাধান না হয়? না রুট ক্যানাল তো রুট ক্যানাল ট্রিটমেন্টটা কি, আরসিটিটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি? আচ্ছা, এই জন্যই ডাক্তারবাবুরা বারবার বলে যে আক্কেল দাঁত রেখে কোনো লাভ নেই, আক্কেল দাঁত তুলিয়ে নেওয়া ভালো। বছর পরে জন্মাতাম তাহলে ওটা কিন্তু আমাদের থাকতোই না, আক্কেল দাঁত হয়তো থাকতো, দাঁতটাই থাকতো। হ্যাঁ। তো আমাদের এখন অবলুপ্তির পথে আছি আমরা আক্কেল দাঁতে, ওই আস্তে জন্য আস্তে স্কেলিং এবং পলিশিং, হ্যাঁ ব্যাপারটা এটা কি? নিয়ে প্রচুর কনফিউশন, হ্যাঁ, পেশেন্টের প্রচুর স্কেলিং পলিশিং ব্যাপারটা স্কেলিং, পলিশিং, ব্লিচিং, হোয়াইট Bleaching, whitening। চার, ঠিক আছে। এই পেশেন্টটা মুখটা এরকম ফুলিয়ে শক্ত করে নিয়ে এসছে। পেশেন্টের কিন্তু যে জায়গাটা দাঁত তুলেছিল সেই জায়গাটা পুরো নর্মাল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে যখন আমি এক্সরে নিয়ে দেখছি যে নিচে একটা বড় কালো মতো জিনিস হয়েছে। প্রচুর ডেন্টাল ইমপ্ল্যান্ট এত কস্টলি কেন? এত কষ্ট, এটা সবারই প্রশ্ন। পেশেন্টরা ফার্স্টে তো আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য অনেক সময় শুনে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। মানে আমরা আমাদের শরীরে যত সমস্যা হোক, দাঁতের সমস্যাকে আমরা অবহেলা করি এবং চিরকালই করে আসছি। তো দাঁতের সমস্যা অবহেলা করলে শরীরের যে আরও বিভিন্ন অংশে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা নিয়ে, তারপর হচ্ছে আমাদের একটা কমন ট্রিটমেন্ট আমরা সবাই জানি, আরসিটি। ব্যথা হলো আরসিটি, ফুটো হয়ে গেছে আরসিটি। এই আরসিটি ব্যাপারটা কি আসলে, এবং এটা করাটা কি সব ক্ষেত্রে ভালো বা কোনো ক্ষেত্রে খারাপ নয়, বা কি বিষয়টা, সেই সমস্ত বিষয়ে। এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট, আমরা অনেকে দেখি যে দাঁতের মাড়ির দিকে হোক সামনের দিকে হোক কিছু দাঁত নেই। তো সেই ডেন্টাল ইমপ্ল্যান্ট তো করাতে অনেকে চান, কিন্তু প্রশ্ন থাকে যে এত কস্টলি কেন। সেই সমস্ত বিষয়েও জানার জন্য আজকে আমাদের মেডি বাংলার পেজে আছেন ডক্টর হাসানুজ্জামান। তো ওনার কাছ থেকে আমরা এই সমস্ত বিষয়ে খুব সহজ ভাষায় এবং জনসাধারণ যাতে বুঝতে পারে, টেকনিক্যাল টার্ম একটাও থাকবে না, শুধুমাত্র খুব সহজ ভাষায় যাতে বুঝতে পারে বা আমরা যাতে বোঝাতে পারি সেই চেষ্টা আমরা করব। তো নমস্কার স্যার। নমস্কার। তো এই যে আমাদের যে হঠাৎ করে দাঁতে ব্যথা ওঠে, ঠিক আছে, দাঁতে ব্যথা ওঠার পর ভাবি যে দাঁত ফুটো হয়ে গেছে, সবাই বলে যায় তোর দাঁত ফুটো হয়ে গেছে। তো এইটা কি, মানে এটা কি দাঁত ফুটোটাই শুধু ব্যাপার না আর অন্য কোনো কিছু ব্যাপার থাকে? না, হ্যাঁ, মানুষের এই নিয়ে অনেক কনফিউশন। আমি এই আমার 7 বছরের প্র্যাকটিসে বিভিন্ন রকমের পেশেন্ট দেখেছি। পেশেন্টরা ভাবে যে দাঁতে ব্যথা হলে তবেই ডেন্টিস্টের কাছে যেতে হবে, কিছুজন ভাবে যে সামান্য একটু ফুটো হয়েছে চলো ডেন্টিস্টের কাছে যাই, এরকম কনসার্ন পেশেন্টও থাকে। আবার এরকমও পেশেন্টে থাকে যারা একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমাদের কাছে আসে। তাহলে দাঁতের ব্যথা টোটাল কতগুলো কারণে হয় সেটা বলা মুশকিল আছে। প্রচুর কারণে দাঁতের ব্যথা হতে পারে। দাঁতে ফুটো হলে দাঁতে ব্যথা হবে, দাঁতে ইনফেকশন হয়েছে দাঁতে ব্যথা হবে, দাঁতের যে শিকড় আছে সেই শিকড়টা কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেছে তার জন্য ব্যথা হবে, দাঁতের সারাউন্ডিং যে মাড়ি আছে মাড়ির মধ্যে হঠাৎ করে কোনো ইনফ্লামেশন হলো বা ইনফেকশন হলো সেখান থেকে ব্যথা হতে পারে। দাঁত যে হাড়ের মধ্যে বসানো থাকে সেই হাড়টার যদি কোনোভাবে লস হয়ে যায়, বয়সের সঙ্গে যেমন বোন লস হয়, আমাদের যেরকম হাঁটু ক্ষয়ে যায়, ওই রকম দাঁতের গোড়ায় যে হাড় থাকে সেই হাড়ও অনেক সময় ক্ষয়ে যায়। হাড় ক্ষয়ে গেলেও দাঁতে ব্যথা হয়। হাড় হয়ে গেলে দাঁত। তো সবসময় কি রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে এসব না সমাধান না হয়? না রুট ক্যানাল তো রুট ক্যানাল ট্রিটমেন্টটা কি, আরসিটিটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি? হ্যাঁ, আরসিটি মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্টের মানে হচ্ছে কোনো একটা দাঁত, তার সারাউন্ডিং যে হাড় আর মাড়ি এই দুটো সুস্থ আছে কিন্তু দাঁতটা অসুস্থ আছে, তখন দাঁতটাকে ভালো করার উপায় হচ্ছে আরসিটি। দেখা গেল কোনো দাঁত তার সারাউন্ডিং যে হাড় আর মাড়ি দুটোই দুর্বল, তাহলে সেই দাঁতে আমি আরসিটি করে কোনো লাভ নেই। ধরুন আমি কোনো একটা গাছ লাগিয়েছি, গাছটা মারা যাচ্ছে, তাহলে দুটো উপায়ে গাছটাকে বাঁচানো যাবে। এক, গাছে আমি প্রপারলি যদি জল ঠিকঠাক করে দিই, সার ঠিকঠাক করে দিই তাহলে। আর যদি মাটিটাই নষ্ট হয়ে যায়, মাটি নষ্ট হয়ে গেলে আমি গাছ কোনোভাবে বাঁচাতে পারবো না। তাহলে দাঁতের ক্ষেত্রেও তাই। দাঁতের আরসিটি মানে আমি দাঁতটাকে বাঁচাচ্ছি, দাঁতের সারাউন্ডিং যে মাড়ি আর হাড় সেগুলো যদি ভালো না থাকে তাহলে আরসিটি করিয়ে লাভ নেই। তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে হচ্ছে দাঁতের মধ্যে যে শিকড় থাকে সেই শিকড়কে আমরা রিপ্লেস করি। একটা ওষুধ থাকে যেটাকে গাটা পারচা বলা হয়, সেই ওষুধ আমরা দাঁতের ভেতরে ভরে দিই, দিয়ে দাঁতটাকে আমরা সুস্থ রাখি। এটার নাম আরসিটি, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের শিকড়ের ট্রিটমেন্ট। এতে যদি কোনো ব্যথা হাড় থেকে হয় বা মাড়ি থেকে হয় তাহলে কিন্তু আরসিটি করিয়ে কোনো লাভ নেই। আবার ধরুন কোনো দাঁতে ফুটো হয়েছে কিন্তু সেই দাঁতে ব্যথা নেই, তাহলেও সেই দাঁতে আরসিটি করার কোনো দরকার নেই।
শুধু ফুটোটাকে সিল করলেই হয়ে যাবে। এই সিল আর আরসিটি ব্যাপারটা আলাদা, সিল আর আরসিটি পুরোপুরি আলাদা। পুরোপুরি আলাদা। সিল মানে হচ্ছে ধরুন রাস্তায় একটা ছোট গর্ত হয়েছে, সেই গর্তে আমি একটা মেটেরিয়াল দিয়ে ভরাট করে দিলাম, এটার নাম সিল। আর আরসিটি তখনই হবে যখন কোনো দাঁতের ফুটো সেখান থেকে ব্যথা শুরু হবে, কারণ ফুটোটা শিকড়ের কাছাকাছি চলে গেছে। দাঁতের যে একদম উপরের সারফেস, সেখান থেকে দাঁতের শিকড় অনেক ভেতরে থাকে। তো পেশেন্টের কাছে যখন প্রথম কোনো একটা ফুটো দাঁতে দেখা যাবে, তারপরে মোটামুটি 3-4 বছর টাইম থাকে সেই দাঁতটাকে বাঁচিয়ে নেওয়ার সিলের মাধ্যমে। যতদিন দাঁতে কোনো রকম ব্যথা নেই ততদিন সেই দাঁতে সিল হবে। যদি কোনো দাঁতে ব্যথা শুরু হয়ে যায় তাহলে সেই দাঁতে আর সিল হবে না। আমি একটা জ্যান্ত দাঁত যেটাতে ব্যথা হচ্ছে তার মধ্যে যদি সিল করা মেটেরিয়াল ভরে দিই তাহলে তার ব্যথা 2-3 গুণ বেড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে আমি একটা জ্যান্ত লোককে মাটি চাপা দিয়ে দিয়েছি। আমাকে লোকটাকে মারতে হবে, তারপর মাটি চাপা দিতে হবে। তার মানে হচ্ছে আরসিটি করতে হবে। আরসিটি মানে দাঁতটাকে মেরে ফেলা, কিন্তু দাঁত দাঁতের জায়গাতেই থাকবে। আমি সেই দাঁত দিয়ে সমস্ত কিছু চিবিয়ে খেতেও পারবো, এদিকে কোনো ব্যথাও থাকবে না। এটাই হচ্ছে আরসিটি আর সিলের মাদ্দা ফারাক। অনেক সময় ভাবে যে ক্যাভিটি হয়েছে, অটোমেটিক আমাদের তো এই কেটে যায়, অটোমেটিক ঠিক হয়ে যাবে, এরকম একটা ভাবে লোকজন, তো ক্যাভিটি হয়েছে ও অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এটা কতটা ভুল ধারণা? এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। ক্যাভিটি কখনো নিজে থেকে ফিল্ড হয় না, ঠিক আছে? আমাদের দাঁতের গঠন আমরা যখন ছোট ছিলাম তখনই কমপ্লিট হয়ে গেছে। তারপর থেকে দাঁতের আর কোনো রকম গঠন হয় না। দাঁত আর চোখ জন্মের সময় যেরকম থাকবে, তারপর যখন দাঁত উঠছে সেই অবস্থায় যে অবস্থায় থাকছে ওই অবস্থাতেই সারা জীবন থেকে যায়। সেই কারণে বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের একটা ক্ষয় হয়, সেই ক্ষয়টা আর কোনোভাবে ভরাট হয়। তো এটা ভুল ধারণা যে দাঁতে কোনো ফুটো হলে সেটা অটোমেটিক ঠিক আছে, তার মানে ট্রিটমেন্টটা নিতে হবে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নিতে হবে। আর ওই ট্রিটমেন্ট যদি না নেওয়া হয় ভবিষ্যতে খরচ সেটা আরসিটিতে চলে যাবে। একটা সিলের খরচ 500 থেকে 1000, একটা আরসিটির খরচা 6000 থেকে 10000। তাছাড়াও একটা আরসিটি করতে পেশেন্টকে 3-4 বার আসতে হবে, একটা সিল করতে পেশেন্টকে একবার আসতে হবে। তার মানে প্রথম ধাপে যদি আমরা ওটাকে না গুরুত্ব দিই তাহলে 500 থেকে 6-7 হাজারের যেমন আপনার কন্ডিশন থাকবে সেরকম খরচ হয়ে যাবে। একদম। তারপরে যদি আপনি ওটা কেউ আরসিটিও করাচ্ছে না, সেও আরসিটিও করলো না, তখন তাকে দাঁতটা তুলে নিতে হবে। দাঁত তোলার পর ওখানে আমাকে দাঁত যে করেই হোক লাগাতেই হবে। পেশেন্টরা ভাবে যে একটা দাঁত আরসিটি করাবো না, দাঁতটাকে তাহলে আমি তুলিয়ে নেওয়ার পর কি হবে, এটা অন্যভাবে বোঝানো যায়। ধরুন একটা ইটের দেওয়ালের মাঝখান থেকে আমি একটা ইট সরিয়ে নিলাম, তাহলে গোটা দেওয়ালের শক্তি কিন্তু চলে গেল। বাকি যে ইটগুলো থাকলো তারা ওই ফাঁকা জায়গাটাকে ভরাট করার জন্য একটা শেপ নিয়ে নেবে অন্যরকম। দাঁতও তাই, যদি কোনো জায়গায় একটা দাঁত না থাকে, মাঝখানের কোনো একটা দাঁত না থাকে, তাহলে বাকি দাঁতগুলো সেই জায়গাটাকে ভরাট করার চেষ্টা করে। তখন কি হবে, ওর আশেপাশে 4-5টা দাঁত একসাথে খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যদি লাস্টের কোনো দাঁত তুলি তাহলে কোনো সমস্যা নেই। আর এই লাস্টের দাঁতই হচ্ছে আক্কেল দাঁত। এই জন্যই ডাক্তারবাবুরা বারবার বলে যে আক্কেল দাঁত রেখে কোনো লাভ নেই, আক্কেল দাঁত তুলিয়ে নেওয়া ভালো। কারণ আক্কেল দাঁত এক্সট্রা পার্ট আমাদের বডি। আমরা যখন 500-600 বছর আগে বেঁচে ছিলাম তখন আমাদের আক্কেল দাঁতের দরকার ছিল, কারণ তখন মানুষ অনেক শক্ত শক্ত জিনিস চিবিয়ে খেত। তাই তখন 32টা দাঁতের দরকার ছিল। ইভলিউশনের পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 32টা দাঁতের দরকার নেই। তাই ভগবান ধীরে ধীরে একটা দাঁত অবলুপ্ত করে দিচ্ছে। এটা ইভলিউশনের মাধ্যম। ওই আর আমরা পড়ে গেছি ইভলিউশনের মাঝ পর্যায়ে। তো আমরা যদি আর 200 বছর পরে জন্মাতাম তাহলে কিন্তু আমাদের আক্কেল দাঁত থাকতো। হ্যাঁ, তো আমাদের এখন অবলুপ্তির পথে আছি আমরা আক্কেল দাঁতে। ওই জন্যই আমাদের আক্কেল দাঁত নিয়ে এত সমস্যা। অ্যাপেন্ডিক্স নিয়ে কেন এত সমস্যা? কারণ অ্যাপেন্ডিক্স এখন আর ফাংশনাল নয়, নন ফাংশনাল। নিকটিডেটিং মেমব্রেন, আমাদের চোখের মধ্যে এখানে একটা নিকটিডেটিং মেমব্রেন আছে, ওটাও অবলুপ্ত। কড়ি আঙুল অবলুপ্ত, কারণ এগুলোর কাজ নেই। কিন্তু তাও তো কড়ি আঙুল আছে। কিন্তু 500 বছর পর দেখা যাবে কড়ি আঙুল আর নেই। সেরকম 500 বছর পর আক্কেল দাঁত থাকবে। সেটাই। তো এবার আসছি আমরা আমাদের যেটা খুব কমন লোকজন আসেন, স্কেলিং এবং পলিশিং। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কনফিউশন পেশেন্টের, প্রচুর স্কেলিং, পলিশিং, স্কেলিং, পলিশিং, ব্লিচিং, হোয়াইটনিং, চারটে টার্মই আলাদা। স্কেলিং, পলিশিং, ব্লিচিং আর হোয়াইটনিং। স্কেলিং মানে হচ্ছে দাঁতে ধরুন কোথাও পাথর জমেছে, সেই পাথরটাকে পরিষ্কার করার নাম হচ্ছে স্কেলিং। দাঁতে ধরুন কোথাও স্টেন হয়েছে, স্টেন বলতে জলের মধ্যে যে আয়রন থাকে, কফির মধ্যে যে ক্যাফেইন থাকে, তার জন্য দাঁতের উপর একটা স্টেন পড়ে, সেই স্টেনটাকে পরিষ্কার করার নাম হচ্ছে পলিশিং। তাহলে পাথর তোলার জন্য হলো স্কেলিং, স্টেন তোলার জন্য হলো পলিশিং। হোয়াইটনিং হচ্ছে, দেখবেন কিছু কিছু
ফিল্ম আর্টিস্ট আছে তাদের দাঁত প্রচুর সাদা, ধপধপে সাদা। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দাঁত সাদা নয়, কারণ আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর হলুদ ইউজ হয়, তাই আমাদের দাঁত একটু হলদেটে, আর সেটাই নর্মাল, ন্যাচারাল। কিন্তু অনেক পেশেন্ট জোর জবরদস্তি করে চায় যে আমি আমার দাঁতকে সাদা করব। তো তার জন্য দাঁতের উপরে একটা কোটিং ক্রিয়েট করা হয়, হোয়াইট একটা কোটিং করা হয়, সেটার প্রসেসের নাম হোয়াইটনিং। আচ্ছা, আর একটা হচ্ছে ব্লিচিং। ব্লিচিং। ব্লিচিং কাকে বলে? ধরুন কারোর দাঁত প্রথমে সাদা ছিল, পরে ধীরে 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 সেটা হলদেটে হয়ে গেছে, তখন সে যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমরা ব্লিচিং করি। ব্লিচিং একটা প্রসেস, তার মাধ্যমে মোটামুটি 30 থেকে 40 মিনিটের প্রসেসে আপনার আগের মতোই আবার সাদা হয়ে যাবে, কিন্তু ধপধপে সাদা হবে না, মোটামুটি ন্যাচারাল দাঁতেরই সাদা পার্ট সাদা। আর হোয়াইটনিং হচ্ছে একদম আনন্যাচারাল থিং, মানে দাঁতটা একদম জ্বলবে, সাদা হয়ে যাবে। ওইগুলো উচিত নয়, এই ট্রিটমেন্টগুলো করা একদমই উচিত নয়। এগুলো এস্থেটিক ট্রিটমেন্ট, এগুলো ধীরে ধীরে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসছে, এই কোরিয়ান কিছু ট্রেন্ড আসছে আর ওয়েস্টার্ন কিছু কালচার আসছে, তার জন্য পেশেন্টরা চাইছে দাঁত আমি সাদা করব, কিন্তু ন্যাচারালি দাঁত আমাদের সাদা নয়, দাঁত আমাদের হলদেটে, আর সেটা ভালো ন্যাচারাল জিনিস। তার মানে তার ফ্লোরাইড কন্টেন্ট ভালো আছে দাঁতে। অনেকে মনে করেন যে দাঁতের চিকিৎসা হচ্ছে রিস্কি, মানে কোন ধরনের রিস্কি, যে কারোর হয়তো সুগার আছে, সেই ধরনের হয়তো বলে যে আমি করাবো না, দাঁত আছে থেকে যাক। তো এই জিনিসটা কি, এটা কি মানে কতটা রিস্কি বা কতটা রিস্ককে উপেক্ষা করে কি কাজটা করা যাবে বা কি করা যাবে, আপনার অভিজ্ঞতা কি বলছে? দাঁতের ট্রিটমেন্ট অবশ্যই রিস্কি সব দিক থেকে, কারণ মোদ্দা কথা হচ্ছে দাঁত আমাদের একদম স্কালের পার্ট, তাই তো? তো এইখানেই সমস্ত ভাইটাল অর্গানস আমাদের আছে, মুখের প্রচুর ভাইটাল অর্গানস, প্রচুর এখানে নার্ভস, প্রচুর ভেন্স আছে, প্রচুর পার্ট আছে এখানে, তাই তো? তাহলে দাঁতের ট্রিটমেন্ট অবশ্যই রিস্কি। যদি প্রপারলি অ্যানাটমি জানা থাকে তাহলে দাঁতের ট্রিটমেন্ট রিস্কি নয়, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, বিভিন্ন মেডিকেশন, যেমন ধরুন কারোর কিডনিতে সমস্যা আছে, তার জন্য কিছু ওষুধ চলছে। এবার কিডনির সমস্যার জন্য যে ওষুধগুলো চলে তার সঙ্গে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। কারোর ধরুন রক্ত পাতলা করার ওষুধ চলছে, রক্ত পাতলা করার ওষুধ চললে তার দাঁত কি তোলা যাবে না যাবে না। কারোর দেখুন হাই সুগার আছে, তাহলে তার দাঁত তোলা যাবে না যাবে না। কারোর থাইরয়েড আছে, থাইরয়েড থাকলে আমাদেরকে কি ইঞ্জেকশন ইউজ করতে হবে? থাইরয়েড থাকলে আমাদের নর্মাল যে আমরা ইঞ্জেকশন ইউজ করি, লিগনক্স বলা হয়, লিগনোকেন থাকে তাতে, সেগুলো ইউজ করা যায় না। তো এই ফ্যাক্টরসগুলো জানতে হবে, তবেই দাঁতের ট্রিটমেন্ট রিস্কি নয়। আমি এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? আজকে একটা পেশেন্ট এসেছিল আমার কাছে সকালে, পেশেন্টটা 12 দিন আগে দাঁত তুলিয়েছে কোয়াকের কাছে, গ্রামে, ঠিক আছে? দিয়ে পেশেন্টটা মুখটা এরকম ফুলিয়ে শক্ত করে নিয়ে এসছে। পেশেন্টের কিন্তু যে জায়গাটায় দাঁত তুলেছিল সেই জায়গাটা পুরো নর্মাল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে যখন আমি এক্সরে নিয়ে দেখছি যে নিচে একটা বড় কালো মতো জিনিস হয়েছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমাদের মেডিকেলের টার্মে সেপ্টিসেমিয়া বলা হয়। সেপ্টিসেমিয়া কিভাবে হয়েছে? পেশেন্টের হাই সুগার ছিল। সুগার যদি হাই থাকে বা আনকন্ট্রোলেবল থাকে তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক ঠিকঠাক করে কাজ করে না। তাহলে কি হয়েছে, ওর ওপরটা শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু ভেতরে শুকাতে পারেনি, দিয়ে ভেতরে ইনফেকশন জেনারেট করে গেছে, সেটা 12 দিন পর। তাহলে দাঁতের ট্রিটমেন্ট কখন রিস্কি হলো? যখন প্রপারলি আমরা ম্যানেজ করলাম না কোনো সিচুয়েশন। প্রপার যদি সমস্ত টেকনিক জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই। প্রপার জানতে হবে। তো ওই গ্রামের হাতুড়ি কাউকে অসম্মান করছে না, কারণ ওনারা ওনার দিক থেকে ঠিক আছে, কারণ যখন কেউ গ্রামে একটা অসুস্থ হয়ে পড়ছে তখন তারা কার কাছে যাবে? তখন তারা কোয়াকের কাছে যাবে। তখন হয়তো মিনিমাম একটা জিনিস দিয়ে তাকে হসপিটাল পর্যন্ত যাওয়ার পর্যন্ত করে দিতে পারলো, কিন্তু যেখানে রিস্ক আছে সেখানে আমরা এক্সপার্টের কাছে যাবো, তাই না? এক্সপার্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করা ঠিক, কারণ এখন যে ইয়েটা হয়ে গেছে, ইনফেকশনটা হয়েছে, সেটাকে রিমুভ করতে হোক বা সার্জারি করতে হবে। তাহলে কি হলো, সামান্য ওই গ্রাম থেকে শহরে এসে চিকিৎসা করতে যে খরচ হতো তার হয়তো 10 গুণ টাকা খরচ হবে এখন তার। তাহলে কখনোই যে এই যে একটু বেশি টাকা খরচ করে যদি এক্সপার্টের কাছ থেকে একদম সম্পূর্ণ চিকিৎসাটা পাওয়া যায়, তাহলে আমাদের মনে হয় সেইখান থেকে নেওয়াটাই চিকিৎসাটা একদম একদম এটাই ভালো। এখানে কাউকে অপমান করা হচ্ছে না, যে গ্রামের কোয়াককে অপমান করা হচ্ছে না। আমি ওটাই বলতে চাই, আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মোটামুটি এখন 140 কোটি জনসাধারণ আছে, মোটামুটি ধরে রাখছি আমি। হ্যাঁ, এবার 140 কোটি জনসাধারণ, তার মধ্যে 70% নিচে মোটামুটি বিলো পভার্টি লেভেল বলা যায়, যারা প্রিমিয়াম ট্রিটমেন্ট অ্যাভেল করতে পারবে না। তাদের জন্য আছে গভর্নমেন্ট হসপিটাল। গভর্নমেন্ট হসপিটালে এত চাপ যে সমস্ত পেশেন্ট গভর্নমেন্ট হসপিটালে গিয়েও ট্রিটমেন্ট ঠিকঠাক করে পাচ্ছে না। তাহলে এই যে এত জনসংখ্যা, তাদেরকে কে সাহায্য করবে? তাদের জন্য অবশ্যই কোয়াক থাকা ভালো।
কারণ একটা কোয়াক দেখা গেল 50 টাকা 100 টাকা দিয়ে দাঁত তুলে দিচ্ছে, ওই দাঁতটা যদি সে শহরে তুলতে দেখা গেল তার ইনকামই নয় অত, ইনকামই না, তাই তো সে তাহলে শহরে গিয়ে ভালো ট্রিটমেন্ট করতে পারবে না, স্বাভাবিক, তাহলে তাকে কোয়াকের কাছে যেতেই হবে, উপায় নেই। কারণ যদি আপনি এখন হসপিটালে আমাদের মেডিকেল কলেজ মুর্শিদাবাদে যদি যান, তাহলে দাঁত তোলানোর জন্য যদি নাম লেখান, আপনি 1 মাস পরে ডেট পাবেন, তাহলে 1 মাস সেই পেশেন্টটা ব্যথা নিয়ে থাকবে, কি করে থাকবে, পসিবলই নয়, তাহলে তাকে সেই কোয়াকের কাছে তুলতে হবে। এবার সেই জন্য বলছি যে কোয়াক থাকাও জরুরি, কোয়াক থাকাও জরুরি, কিন্তু প্রপার যেন নলেজটা থাকে। হ্যাঁ, নলেজটা যে যে জায়গাগুলো ধরুন আমার এখতিয়ারের মধ্যে নেই নেই তখন রেফার সেগুলো অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ওরা হিরোইক কাজ করবে বলে, কোনো কেস ছাড়বে না বলে এই গন্ডগোলগুলো করে দেয়। কারণ একটা ওষুধ তো আমার সাপোর্ট নাও হতে পারে, আমার হয়তো অন্য কোনো অসুখ আছে সেটাতে এফেক্ট করে দিল সাইড এফেক্ট। এবার অ্যালার্জিক রিয়াকশন সম্পর্কে তো ওরা পড়েনি, জানবেও না। জানবে না। ডেন্টাল ইমপ্ল্যান্ট ব্যাপারটা, ডেন্টাল ইমপ্ল্যান্টে আসি আমরা আস্তে আস্তে। তো ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেকে ডেন্টাল ইমপ্ল্যান্ট করাতে চান না, বলে ওরে বাপরে এত টাকা দিয়ে সম্ভব না ডেন্টাল ইমপ্ল্যান্ট করা। প্রচুর ডেন্টাল ইমপ্ল্যান্ট এত কস্টলি কেন? এত কস্টলি, এটা 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 সবারই প্রশ্ন। পেশেন্টরা ফার্স্টে এসেই ভাবে যে একটা দাঁত লাগাবো সামান্য, তার জন্য এত খরচা, 30,000 35,000 40,000 টাকা খরচা একটা দাঁতের পেছনে, ঠিক আছে। এবার আমি বলতে চাই, ভগবান যে দাঁতটা দিয়েছে আমরা সেটার যদি অ্যাসেসমেন্ট করি, সেটার দাম কোটি টাকার উপরে চলে যাবে। 1 কোটি টাকা দিয়েও সেই দাঁতকে রিপ্লেস করা যাবে না। আমরা ডেন্টিস্টরা কি বলবো, ইনভেন্ট করি না, নতুন করে তৈরি করি না, আমরা রিক্রিয়েট করি, ভগবান যেটা বানিয়ে দিয়েছে সেটার মতো বানানোর চেষ্টা করি, কিন্তু স্রষ্টা একজনই, ভগবান। এবার আসি আপনার প্রশ্নে যে ডেন্টাল ট্রিটমেন্ট এত কস্টলি কেন, ইমপ্ল্যান্টটা কস্টলি কেন? ইমপ্লান্টের মোদ্দা কথা, যে স্ক্রুটা থাকে ভেতরে, যেটা হাড়ের ভেতরে বসানো থাকে, ওটা টাইটেনিয়ামের তৈরি করা হয়। টাইটেনিয়াম আমাদের ওয়ার্ল্ডের মোস্ট কস্টলিয়েস্ট মেটেরিয়ালের মধ্যে ধরা হয়, যেটা কোনো রকম ইন্টারফারেন্স করে না এমআরআই বা সিটি স্ক্যানের সঙ্গে। আচ্ছা আচ্ছা। মানুষের মনে এই কোশ্চেনটাও থাকে যে একটা স্ক্রু আমার যদি ভরা থাকে তাহলে এমআরআই বা সিটি স্ক্যান আমি কি করে করাবো? তো ওটা মেটাল নয়, ওটা এমন একটা স্পেশাল মেটাল যেটা টাইটেনিয়াম দিয়ে তৈরি। এবার টাইটেনিয়াম এমআরআই সিটি স্ক্যানের সঙ্গে কোনো রকম ইন্টারফারেন্স করে না, এটা গেল ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট, একটা ইমপ্লান্টের টোটাল 3টে পার্ট থাকে, আর প্রসেসটা 3 মাসের লিন্দি একটা প্রসেস। যদি প্রপারলি ইমপ্লান্ট বসানো হয় 3 মাসের লং প্রসেসে পেশেন্টকে মোটামুটি 5 থেকে 7টা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তাহলে 5 থেকে 7টা অ্যাপয়েন্টমেন্ট, 3 মাসের লেন্থ, আর 3 রকমের আলাদা আলাদা প্রস্থেটিক পার্ট। একটা ইমপ্লান্টের টোটাল 3টে পার্ট, তো 3টের আলাদা আলাদা করে প্রাইস অ্যাকুইমুলেট করে আমরা বলি যে 30 থেকে 25,000 টাকা খরচা। এটা ছাড়াও ধরুন কারোর মাড়িতে হাড় নেই ঠিকঠাক, তাকে সেখানে ইমপ্লান্ট বসাতে হবে। এবার হাড় যদি না থাকে তাহলে ইমপ্লান্ট বসবে না, সেক্ষেত্রে আমাকে আর্টিফিশিয়াল হাড় ইউজ করতে হবে, বোন গ্রাফট যেটাকে বলা আছে। এবার একটা বোন গ্রাফট, 10 গ্রাম বোন গ্রাফটেরই দাম 5-6 হাজার টাকা। খরচাটা কোথায় বেড়ে গেল বুঝতে পারলেন? এবার একটা পেশেন্টে 10 গ্রাম একটাই মানে ফুল ভায়াল ইউজ হয়ে যাবে বোন গ্রাফটের একটা পেশেন্টের, তাহলে তার 6,000 টাকা তো এমনি পকেট থেকে চলে গেল, বুঝতে পারলেন? এটা একটা গেল। আবার এই যে ইমপ্লান্টের যদি আমি কস্ট দেখি, ইমপ্লান্টের কস্টও প্রচুর হাই, আমাদেরকেও অনেক হাই প্রাইস দিয়ে কিনতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অত প্রাইস নয়। এবার কোম্পানি বা ম্যানুফ্যাকচারার এত কেন প্রাইস রেখেছে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, মানে ওই টাকাটা রিসার্চের, হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে ওরা যে টাইমটা ইনভেস্ট করেছে সেটার পয়সাটাও ওরা ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ধরে নিচ্ছে। আমি যদি দেখি যে একটা জলের বোতলের দাম 20 টাকা তো নয়, 20 টাকায় কি আমি 1 লিটার জলের বোতল, তার মানে 1 লিটার জলের দাম কি 20 টাকা? তা নয়। জলের বোতলটা যে ভ্যালুটা বিক্রি করছে আমাদেরকে, তার দাম 20 টাকা। আপনার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আপনি সেই টাইমে 20 টাকা দিয়ে আপনার জলের তেষ্টাটা নিবারণ করছেন, এইটার দাম 20 টাকা। এই যে ভ্যালুটা, রাস্তায় তো 10 লিটার জল পড়ে থাকে, সেটার দাম তো 20 টাকা করে, 10 লিটারের মধ্যে 200 টাকা দাম তো নয়। বোতলের মধ্যে যখন প্যাকেজ করা থাকছে, সেটা একটা দোকানে গিয়ে বিক্রি করা হচ্ছে, তখন তার দাম 20 টাকা। সেই বোতলের দামই আবার একটা 5 স্টার হোটেলে 60 টাকা। কেন? কারণ ওখানে আরো এক্সট্রা ভ্যালু অ্যাড করা হচ্ছে, শুধু ওখানে জল দেওয়া হচ্ছে না, জলের সঙ্গে একটা পুরো এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করা হচ্ছে, যার জন্য আপনি 60 টাকা পে করছেন 1 লিটার জলের জন্য। তো ইমপ্লান্ট একটা ভ্যালু অ্যাড করে আমাদের লাইফে। আপনার একটা দাঁত নেই, সেই দাঁতটাকে রিপ্লেস করছি আমরা একটা প্রপার দাঁত দিয়ে, সেটা লাইফ স্প্যান 40 ইয়ার্স, 40 বছর অবধি আপনি সমস্ত কিছু চিবিয়ে খেতে পারবেন। তাহলে এই যে ভ্যালুটা অ্যাড করা হচ্ছে, তাহলে তার জন্য পেশেন্টকে অবশ্যই 30,000 থেকে 40,000 টাকা খরচা করতেই হতে পারে। এটা পেশেন্ট যদি ওইভাবে দেখে যে আমার এটা খরচা হচ্ছে, তাহলে হবে না।
এটা ভাবতে হবে যে আপনি আপনার নিজের পেছনে ইনভেস্ট ইনভেস্ট করছেন। করছি, নিজের পেছনে ইনভেস্ট করছি। আমরা যেমন দেখবেন আংটি পরি অলংকার হিসেবে, গয়না পরি অলংকার হিসেবে, এগুলোর দাম তো লাখ লাখ টাকা। তো এগুলো কি করে, আমাদের সৌন্দর্যকে বাড়ায়। তো দাঁত থাকলেও একটা সৌন্দর্য বাড়বে, ওটাও একটা ইনভেস্টমেন্ট, এটা খরচা নয়। আচ্ছা, অনেকে অনেকে অনেক সময় ভাবে যে একটা দাঁত তো উঠে গেছে, ও লাগাবো না, অসুবিধা নেই। তারপর দেখা গেলো পাশের দাঁতটা উঠে চলে গেলো, দুটো দাঁত গেছে, অসুবিধা নেই, এই দিক দিয়ে খায়। তো এর খারাপ দিকটা কোনটা আর ভালো এর দিকটা? প্রচুর খারাপ দিক, প্রচুর ভালো দিক তো নেই, আমার মনে হয় ভালো দিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম দিকে ওই একটা ইটের দেওয়ালের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। তো ওই ইটের দেওয়ালের মতো গল্পটা ভাবলে হবে। ধরুন দুই দিকে আমাদের দাঁত আছে, উপরে নিচে, ঠিক আছে, একটা দাঁত এখানে আমার নেই। তো একটা দাঁত যখন আমার এখানে থাকবে না, তখন ওর সারাউন্ডিং টোটাল 5টা দাঁত বেঁকে যাবে। তখন আমি বাঁ দিক দিয়ে প্রপারলি চিবিয়ে খেতে পারবো না, তখন আমি চেষ্টা করবো কি ডান দিক দিয়ে খাওয়া। এবার ধরুন কোনো একটা পেশেন্ট দীর্ঘ 10 বছর ধরে ডান দিক দিয়ে কন্টিনিউয়াস খাচ্ছে, যদি কেউ দীর্ঘদিন ধরে কোনো একদিকে কন্টিনিউয়াস চেবায়, তাহলে তার অপোজিট সাইড ধীরে ধীরে অবশ হয়ে যাবে, অসাড় হয়ে যাবে। ধরুন আপনি এক হাতের এক্সারসাইজ করছেন রোজ, আর এক হাতের এক্সারসাইজ করছেন না, তাহলে এক হাতে মাসেল বিল্ড আপ হবে, আর একটা হাতে মাসেল বিল্ড আপ হবে না। দাঁত কিসের মধ্যে বসানো থাকে বলেছিলাম? মাড়ির মধ্যে। তাহলে যে দাঁত কামড়াচ্ছে না, এক্সারসাইজ করছে না, তার মাড়ি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাহলে এদিকের মাড়ি ধীরে ধীরে আমার দুর্বল হয়ে গেল। তাছাড়াও ধরুন আপনি একদিকে কন্টিনিউয়াস চেবাচ্ছেন, আমাদের এখানে একটা জয়েন্ট আছে, টিএমজে বলা হয় এটাকে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আপনি যখন এদিকে চেবাবেন তখন এখানে প্রেসার পড়ে, যখন আপনি এদিকে চেবাবেন তখন এখানে প্রেসার পড়ে। এবার যদি কেউ দীর্ঘদিন একদিক দিয়ে চেবায়, তাহলে তার মুখটা ধীরে ধীরে স্লাইটলি বেঁকে যায়, সেখান থেকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সৃষ্টি হবে। তাহলে একটা দাঁত তোলা থেকে কতগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা দাঁতও তোলা যাবে না। আমাদেরকে ভাবতে হবে যে পুরো উপরের পাটিটা হচ্ছে একটা দাঁত, পুরো নিচের পাটিটা হচ্ছে একটা দাঁত, এই হিসেবে ভাবতে হবে। যে একটা না থাকলে আমাকে করে নিতে হ্যাঁ, হবে। সঙ্গে সঙ্গে 1 বছর 2 বছর টাইম থাকতে পারে, তার বেশি ওয়েট করা উচিত তারপর যদি আমার দাঁত যদি নাই থাকে, তো আমি তো খেতেও তো পারবো না। একদম একদম। এটা থেকে কি এফেক্ট করতে পারবে? এটা তো বিভিন্ন এফেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি প্রপারলি চিবিয়ে না খেতে পারি, এখান থেকে আপনি নিজেই একটা ভালো জিনিস বললেন। যেমন প্রথমে বললেন যে ইমপ্ল্যান্ট এত কস্টলি কেন। এবার ইমপ্ল্যান্ট কস্টলি, একটা ইমপ্ল্যান্টের পেছনে মানুষের খরচা হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। একটা পেশেন্ট ধরুন চিবিয়ে খেতে পারছে না, ঠিক আছে, তো পেশেন্টটা সারা জীবন ধরে গ্যাসের ওষুধ খাবে। একটা পেশেন্টের যদি বয়স হয় 50 বছর, সে 50 থেকে আমি ধরে নিলাম সে 60-65 বছর বাঁচবে, তাহলে 10 থেকে 15 বছর সে গ্যাসের ওষুধ খেলো রোজ একটা করে। সে 10 থেকে 15 বছর তার পায়খানার সমস্যা হবে, তার জন্য সে ওষুধ খেলো। তার পেট খারাপ হবে, সে তার জন্য ওষুধ খেলো। তাহলে এখানে যে টাকাটা ও ইনভেস্ট করলো, সেটাও 40,000 টাকা দিয়ে যদি একটা দাঁত লাগিয়ে নিত, তাহলে সেটা অবশ্যই অনেক সাশ্রয়ী হতো। এই জন্যই বললাম যে ইমপ্লান্ট খরচা হিসেবে ভাবলে হবে না, এটা একটা ভ্যালু অ্যাড করে লাইফ। তাহলে একটা দাঁত না থাকলে যে আমাদের শুধু দাঁতেরই সমস্যা হচ্ছে তা নয়, ওটা শরীরেও এফেক্ট করতে পারে। একদম একদম একদম। আপনি একটা কথা বললেন, টার্ম বললেন টিএমজে। আমি সব থেকে বড় কথা, আমি একটা লাইভ এক্সাম্পল বলতে চাই। আমার কাছে একটা টুইন পেশেন্ট এসেছিল, ঠিক আছে। টুইন পেশেন্ট, এবার টুইন তারা আইডেন্টিক্যাল টুইনস, তাদের সবকিছু এক, আচ্ছা, কিন্তু তাদের বডি বিল্ড এক নয়। মানে একজন একদম রোগা পাতলা ছিল, আর একজন বেশ হেলদি ছিল। তো তাদের মধ্যে ডিফারেন্স এটাই ছিল যে একজনের দাঁত ছিল, পেছনের দুটো মোলার ছিল, একজনের ছিল না মোলার দাঁত। আচ্ছা। তাহলে ও চিবিয়ে খেতে পারতো না বলে ওর হজম ঠিকঠাক করে হতো না, ওর হজম ঠিকঠাক করে হতো না বলে ওর বডি ঠিকঠাক করে নিতে পারতো না সমস্ত নিউট্রিয়েন্টস। তার জন্য ওর বডি ধীরে ধীরে হালকা হয়ে যায়, স্লিম হয়ে যায়, আর একজন হেলদি হয়ে যায়। তাহলে এদের মাত্র দুটো দাঁতের দাঁত ছিল না বলে হেলথের উপর কতটা প্রভাব পড়ছে, এটা ভাবার বিষয়। একটা টার্ম বললেন টিএমজে। টিএমজে মানে হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আমাদের এই ওপরের যে খুলিটা আছে, স্কালটা ফিক্সড থাকে, তার সঙ্গে আমাদের যে লোয়ার জ, এই লোয়ার জটা এখানে একটা জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকে, এটাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলে। আমরা যখন হাঁ করছি আওয়াজও হয় এখানে, ওইটা অন্য কারণে হয়, ওটা নিয়ে আমি পরে কখনো ডিসকাস করবো। টিএমজেতে আওয়াজ হওয়াটা অন্য একটা ইস্যু, হ্যাঁ, ওটা আপনার আবার যদি দীর্ঘদিন একদিকে চেবান তাহলেও হতে পারে, ওটাও একটা কারণ, ঠিক আছে। আমি টিএমজে নিয়ে পরে বলবো, টিএমজে একটা বড় ভাস্ট সাবজেক্ট, আলাদা সেটা নিয়ে টিএমজে নিয়ে একটা সেশন, টিএমজে নিয়ে হ্যাঁ আমি আলাদা অন্যদিন বলবো। তো টিএমজে হচ্ছে এই জায়গাটা যে জয়েন্টটা থাকে, যার জন্য আমরা মুখটাকে হাঁ করতে পারি, এটার সাপোর্টে, ওটাকে টিএমজে বলা হয়। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে ডেন্টাল ইমপ্ল্যান্ট খুব কস্টলি, মানে একজন যে সাধারণ দিন আনে দিন খায়, মানে আমাদের তো কৃষক প্রধান দেশ, তো তারা হয়তো এফোর্ড করতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো তাদের জন্য মানে অল্টারনেটিভ কিছু একটা আছে, অল্টারনেট অপশন আছে। ফলস দাঁত যেগুলো খোলা পড়া করা যায়, ওগুলোকে আরপিডি বলা হয়, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। তো ও এরকম একটা জিনিস লাগাতে পারে, তাতে ওর
আনুষঙ্গিক দাঁতগুলো ওই জায়গাটা যে দখল করছে সেটাকেও আটকাতে পারবে, ঠিক আছে, সেটা দিয়ে ও চিবিয়ে খেতেও পারবে। তাহলে আমার দুটো কাজই হয়ে গেল। দুটো কাজ হয়ে গেল। তাহলে ওটা হচ্ছে সব থেকে সস্তা। হ্যাঁ একদম সস্তা। একটা আরপিডি খরচা হার্ডলি ওই 300 400 500 টাকা লামসাম ওরকম। একটা, হ্যাঁ জাস্ট নর্মাল একটা ফলস দাঁত যেগুলো খোলা পড়া করা যায়, সেগুলোও যদি পেশেন্ট লাগিয়ে নেয় তাতেও ওর দাঁত না থাকার জন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো ও আটকাতে পারবে ঠিকঠাক। পেশেন্ট দেখা গেলো খোলা পড়া করতে চাইছে না, পেশেন্ট চাইছে যে আমি ফিক্সড করব কিন্তু ইমপ্লান্টে যাব না, যেমন তখন অপশন হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, এফপিডি, ব্রিজ বলা হয় যাকে। ব্রিজ আছে। ব্রিজ মানে ব্রিজ যেরকম দুই দিকে খুঁটি দিয়ে ঝুলে থাকে, সেরকমই দুই দিকের ভালো দাঁতকে কেটে ছোট করা হয়, দিয়ে সাপোর্ট নেওয়া হয়, যেটা ব্রিজের মতো জিনিস হয়ে থাকে, ক্যান্টিলিভারের মতো সিস্টেম, এটাকে ব্রিজ বলা হয়। এতেও আপনার কি হবে, আশেপাশের দাঁত ওই জায়গাটাকে ভরাট করবে না, ঠিক আছে। এদিকে দুটো হেলদি দাঁতকে আমি স্যাক্রিফাইস করছি ফর আ সিঙ্গেল মিসিং টুথ। তো পেশেন্টরা অনেকে এই জন্য এই অপশনটাকে চুজ করে না, ব্রিজটাকে, সেই কারণে সবাই ইমপ্লান্টে চলে মানে যায়। একটা দাঁত নেই তার জন্য আবার দুটো দাঁতকে আমরা হ্যাম্পার করতে হচ্ছে, এক্স্যাক্টলি। আর একটা আপনার ব্রিজের ক্ষেত্রেও খরচা মোটামুটি 10,000 12,000 টাকা, সেখানে একটা ইমপ্লান্টের খরচা আপনার 25 থেকে 40,000 টাকা। খুব একটা ডিফারেন্সও নেই। পেশেন্ট যদি একটু রয়েস হয়ে করি নেয় তাহলে অবশ্যই তার জন্য ইমপ্লান্টটা করা ভালো, কারণ একটা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার এফপিডি বা ব্রিজ এর লংজিভিটি 10 থেকে 12 বছর, ব্রিজের লংজিভিটি। আর ইমপ্লান্টের লংজিভিটি 40 বছর। আচ্ছা, এই ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কি কোনো এরকম ব্যাপার আছে না যে গ্যারান্টি বা ওয়ারেন্টি বা এরকম কিছু? না, গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, মানে কোম্পানি যে যেই এটা প্রোভাইড করে এরকম কিছু? না না না, ইমপ্লান্টের ক্ষেত্রে পেশেন্টকে মানে কি বলবো 1 বছর 2 বছর পর পর যে কোনো ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে। হ্যাঁ, নিজে ডাক্তারি করলে ওভারঅল একটা ওরাল হেলথ মেইনটেইন থাকে। ইমপ্লান্ট ধরুন কেউ প্রচুর স্মোক করছে বা কেউ অ্যালকোহল ড্রিঙ্কার, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট একদমই উচিত নয়। আচ্ছা, ঠিক আছে, ইমপ্লান্টের অনেক রেস্ট্রিকশনস আছে, সেগুলো আমরা পরে কখনো শুধু যখন ইমপ্ল্যান্ট নিয়ে কথা বলবো তখন ডিসকাস করব। আর আচ্ছা, তাহলে এই ইমপ্ল্যান্ট ব্যাপারটা এখানে থাকছে, কারণ ইমপ্ল্যান্ট নিয়ে টিএমজে নিয়ে এগুলো নিয়ে একটা বড় সেশন করা যায়। তার জন্য আমরা যেহেতু এটা জেনারেল একটা ডেন্টাল বিষয় বা ডেন্টিস্ট স্যারকে নিয়ে আমরা আলোচনা করছি, তো একটা ওভারঅল সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতের মাঝখানে ফাঁক হয়ে গেছে, বা প্রত্যেকটা দাঁত ফাঁক ফাঁক হয়ে আছে, একটা দাঁতের সঙ্গে আরেকটা দাঁতের অনেকটা গ্যাপ হয়ে আছে। তো এইটা গ্যাপটা যাতে মেটানো যায়, তো তার জন্য গ্যাপটা মেটানোর টোটাল 3টে উপায় আছে। একটা হচ্ছে কেউ যদি ক্লিপ লাগিয়ে নেয়, ব্রেস যেটাকে বলা হয়, গোদা বাংলায় ক্লিপ লাগানো বলে, বা ভালো ভাবে বলতে গেলে ব্রেস লাগানো, ব্রেসেস লাগাতে পারে, যেটা এজ ওল্ড টেকনিক, 1800 সাল থেকে চলে আসছে, 200 বছরের কাছাকাছি চলছে। আর এই ট্রিটমেন্টটা সব থেকে অথেন্টিকেট আর ভালো ট্রিটমেন্ট, ব্রেস। পেশেন্টরা কারো কাছে এত ধৈর্য কম যে আমি 1 মাসের মধ্যে ট্রিটমেন্ট করিয়ে নেব, তাহলে তাকে ভিনিয়ার করতে হবে, ল্যামিনেট ভিনিয়ার, মানে প্রতিটা দাঁতের ওপরে একটা স্কেলের মতো লাগিয়ে দেওয়া। আমাদের যত ফিল্ম আর্টিস্টরা আছে তাদের সবার ভিনিয়ার করা আছে, ম্যাক্সিমাম লোকের ভিনিয়ারিং করা আছে। আপনি যদি রোনাল্ডোকে দেখেন, রোনাল্ডোর বিফোর আফটার ডেন্টাল ফটো যদি সার্চ করেন গুগলে, তাহলে দেখিয়ে দেবে ওর আগে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে। সালমান খানের আগে কিরকম ফটো ছিল দাঁতের, এখন কিরকম, এগুলো সব গুগলে আছে। আমাদের যত ফিল্ম আর্টিস্ট আছে তাদের সবারই এরকম ভিনিয়ার করানো আছে, কারণ কারোর তো এরকম পিকচার পারফেক্ট স্মাইল হয় না। তাহলে আমাদের সমস্ত ফিল্ম অ্যাক্ট্রেসদের এরকম পিকচার পারফেক্ট স্মাইল কি করে? এদিকে তারা তো কোনোদিনও ব্রেসেস লাগায়নি, ওদের কাছে তো অত টাইম নেই। তাহলে 1 মাসের মধ্যে ট্রিটমেন্ট কমপ্লিট করতে হলে, গ্যাপ যদি মেটাতে হয়, তাহলে তার অপশন হচ্ছে ল্যামিনেট ভিনিয়ার। আবার ধরুন কেউ ক্লিপ লাগাতে চাইছে না, সেক্ষেত্রে আর একটা অপশন আছে, যেটা ট্রিটমেন্ট কিন্তু প্রসেস ওরকমই লেন্দি, 1 বছর থেকে 1.5 বছর, কিন্তু ওটার মজা হচ্ছে ওটা আপনাকে বাড়িতেই বসে থাকতে হবে, তার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে ভিজিট করার দরকার নেই। দেখবেন একটা জিনিস আছে, বক্সাররা যারা থাকে, বক্সাররা বক্সিং এর নামার আগে মুখের মধ্যে একটা জিনিস পড়ে নেয়, ওই জিনিসটার মতোই একটা জিনিস পাওয়া যায় যেটাকে অ্যালাইনার বলা হয়। অ্যালাইনার ধরুন কোনো একটা পেশেন্টকে আমি 10টা বা 12টার একটা সেট দিয়ে দিলাম ওই রকম দাঁতের, দিয়ে পেশেন্টকে বলে দিলাম যে 1 মাস আপনি এটা পড়বেন, তারপরের মাসে আপনি এটা পড়বেন, তারপরের মাসে আপনি এটা পড়বেন, ওগুলোকে বলা হয় অ্যালাইনার। ওগুলো জাস্ট মুখে পড়ে নিতে হয়, অ্যালাইনারের ফটো পরে দেখিয়ে দেওয়া হবে বা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, সব থেকে ভালো, তাহলে পেশেন্টরা এগুলো সম্পর্কে অবগত হবে, আর কিছুই নয়। তো অ্যালাইনারও একটা অপশন। অ্যালাইনারের ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে মাসে ডেন্টাল ভিজিট করার দরকার নেই, আপনি জাস্ট বাড়িতে বসেই ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যেতে পারে, এরকম অপশনও আছে, কিন্তু সেটা ব্রেসেসের থেকে একটু এক্সপেন্সিভ। ল্যামিনেট ভিনিয়ারের থেকে, ভিনিয়ার যেটা বললাম যেগুলো ফিল্ম আর্টিস্টদের করা থাকে, তার থেকে একটু কম খরচা, কিন্তু ব্রেসেসের থেকে একটু বেশি খরচা। একটা ব্রেসেসের মোটামুটি খরচা আপনার 20 থেকে যদি ধরা যায় 70,000 টাকা, সেখানে একটা অ্যালাইনারের খরচা 1.2 লাখ থেকে শুরু করে 2 লাখ অব্দি হতে পারে।
আর সেখানে ল্যামিনেট ভেনিয়ারের টোটাল কস্টিং মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা যদি সমস্ত দাঁতে করানো হয়। 3.5 ওটা থেকে 4 লাখ এক মাসের মধ্যে যেটা হয়, এক মাসের মধ্যে যেটা হয়, যেগুলো ফিল্ম আর্টিস্টরা। অনেকে বলে যে বলিউড স্মাইল করব, হলিউড স্মাইল করব, আবার 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 একটা নতুন আছে ভ্যাম্পায়ার টিথ, ভ্যাম্পায়ার টিথ করব, ভ্যাম্পায়ার টিথ কোরিয়ান একটা ট্রেন্ড, এগুলো কখনোই করানো উচিত নাই। এখন মানুষ যেহেতু কোরিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স, তাই এখন জেনজি যে সম্প্রদায় আসছে তারা এই সমস্ত জিনিসে বেশি কোরিয়ান ড্রামা, কোরিয়ান দেখে দেখছে, দিয়ে এখন আমাদের কাছে করাতে আসছে ভ্যাম্প টিথ করব। হ্যাঁ, তো আমি পেশেন্টদেরকে ক্লিয়ারলি বলে দিই যে আমি করি, মানে জানি, কিন্তু আমি তাও করব না, কারণ ওই জিনিসটা কোনোভাবে এফেক্টিভ নয়। ওটা আপনার 1 মাস ভালো লাগবে, তারপর আপনি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চান নিজেকে, তো আগের অবস্থায় আর ফিরিয়ে আনা যাবে না যদি ভ্যাম্পায়ার টিথ করা হয়। আমাদের একটা অনেকেই বলে যে ডায়াবেটিস থাকলে আমরা দাঁত তুলবো না, যেটা একটু আগে আলোচনা হলো, তো শুধু এইটা নিয়ে একটু বলুন যে ডায়াবেটিস থাকলে দাঁত তোলা যাবে না, কি কির উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ডায়াবেটিস থাকলে দাঁত তোলা যাবে না এটা ভুল ধারণা। ডায়াবেটিস যদি কন্ট্রোলড হয়, কেউ ধরুন আন্ডার মেডিকেশন আছে, তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, তার ডায়াবেটিস মানে তার সুগার লেভেল মোটামুটি 120 থেকে 180 এর মধ্যে ঘোরাফেরা করছে সারাদিনে, কিন্তু তার ডায়াবেটিস আছে, তাতে অসুবিধা নেই। এবার ধরুন কারো ডায়াবেটিস আনকন্ট্রোল, মানে হঠাৎ করে ফ্লাকচুয়েট হয়ে 300 হয়ে যাচ্ছে, কারো 400 হয়ে যাচ্ছে, আবার ড্রপ করে কারো 100-200 হয়ে যাচ্ছে, কেউ ইনসুলিন নিচ্ছে, হঠাৎ করে তার স্পাইক আপ হয়ে যাচ্ছে সুগার লেভেল, আবার হঠাৎ করে স্পাইক ডাউন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁত তুললে প্রবলেম আছে, কারণ সেক্ষেত্রে দাঁত তুললে তার অ্যান্টিবায়োটিক কাজ করবে না ঠিকঠাক। তাহলে তখন তার পরে গিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেশি দাঁত তোলার পরে, কারণ হিল হতে চায় না সুগারটা। তো ওইটাই একটা ইস্যু। কারো যদি সুগার কন্ট্রোল থাকে, তাহলে সে যত বেশি সুগার থাকুক না কেন, কিন্তু কন্ট্রোলড আছে, তাহলে তো দাঁত তোলা যাবে যে কোনো সিচুয়েশন। আচ্ছা, আর একটা সব থেকে ভালো হয় যদি কারো ধরুন কন্ট্রোল সুগার, তাকে আমি আগে থেকে অ্যান্টিবায়োটিকের রেজিম চালিয়ে দিলাম শরীরে, সে 3 দিন অলরেডি অ্যান্টিবায়োটিক খেয়ে আছে, তারপর গিয়ে 4র্থ দিন আমি দাঁত তুললাম, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন আনকন্ট্রোল সুগার, হঠাৎ করে ফার্স্ট দিনে দাঁত তুলে দিলাম, তাহলে সমস্যা। তাহলে এই ক্ষেত্রে এক্সপার্টের কাছে যাওয়াটাই বেটার। একদম। মানে ওই যারা জানে না তাদের কাছে এই সব বিষয় নিয়ে না যাওয়াই ভালো। আমার সুগার আছে, আমি একজন এক্সপার্টের কাছে গিয়ে সঠিক আলোচনা করব এবং সঠিক ট্রিটমেন্ট। তো আরেকটা যেটা কমন জিনিস দেখা যায় যে বাচ্চাদের দুধদাঁত, বাচ্চাদের দুধদাঁতের সমস্যা হলে সেটাকে তুলে ফেলা বা কোনো ট্রিটমেন্ট করা, না, বাচ্চাদের একদমই দাঁত তোলা যাবে না। এটা নিয়ে প্রচুর কনফিউশন, এটা আমি একটু ইলাবোরেটলি ডিসকাস করছি, হ্যাঁ একটু বড় করে ডিসকাস করছি, কারণ এটা এখনকার দিনের যে মা বাবারা আছে তাদের কাছে অনেক ধারণা কম আমি দেখলাম। বাচ্চাদের টোটাল দুধের দাঁত থাকে 20টা, ঠিক আছে, তার মধ্যে প্রতিটা দিকে 5টা করে থাকে, ধরুন এদিকে 5টা, এদিকে 5টা, নিচে 5টা, এদিকে 5টা, তাহলে টোটাল 20 খানা দাঁত, উপরে 10টা, নিচে 10টা। সামনে 6টা, মানে উপরে সামনে 4টে, উপরে 4টে, নিচে 4টে, এগুলো পড়বে 5 থেকে 6 বছরের মধ্যে। পেছনের যেগুলো থাকছে, পেছনের গুলো পড়বে 9 থেকে 11 বছরের মধ্যে। তাহলে আমাদের দুধের দাঁত শরীরের মধ্যে 12 বছর অবধিও থাকে, ঠিক আছে। ফার্স্ট যে পার্মানেন্ট দাঁত বেরোয় সেটা হচ্ছে লোয়ার 6 বা ফার্স্ট মোলার, সেই দাঁতটা যখন 6 বছর বয়স বাচ্চা তখনই বেরিয়ে যায়, ওটা কিন্তু পার্মানেন্ট দাঁত। তাহলে হ্যাঁ, পার্মানেন্ট দাঁত 6 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে ফার্স্ট মোলারটা বেরোয়, ঠিক আছে। এবার ধরুন কারোর দুধের দাঁতে পোকা লেগে গেছে, সে ঠিকঠাক করে ব্রাশ করছে না, এবার একটা পচা আলু কি করে, ভালো আলুকে মুছি দেয়, পচা দাঁত হতায়, ভালো দাঁতটা ধরে নেয়। তাহলে আমাকে দুধের দাঁতকেও ভালো রাখতে। এবার ধরুন অনেকে ভাবছে যে বাচ্চা দুধের দাঁতে পোকা লেগেছে, এতে অসুবিধা কি আছে, দুধের দাঁত পড়ে যাওয়ার পর তো পার্মানেন্ট দাঁত বেরিয়ে আসবে, সেগুলো ভালোই বেরিয়ে আসবে, অসুবিধা নেই। এটাও ভুল ধারণা। কারণ যদি দুধের দাঁতে পোকা লেগে থাকে, দুধের দাঁতে পোকা লাগার ইনফেকশন কিন্তু তার নিচে চলে যায়, আচ্ছা, মানে দুধের দাঁতের গোড়াতে, আর দুধের দাঁতের গোড়াতেই পার্মানেন্ট দাঁতের ক্যাপটা থাকে, ক্রাউনটা থাকে। ফার্স্ট দাঁতের ক্রাউন তৈরি হয়, তারপর তার রুট তৈরি হয়, ক্রাউন বলতে মাথাটা তৈরি হয়, রুটটা পরে তৈরি হয়, ঠিক আছে। এবার ধরুন দুধের দাঁত আমার আছে, সেই দাঁতে পোকা লেগেছে, সেই পোকাটা দুধের দাঁতের গোড়া দিয়ে নিচে চলে গেল, পোকা বলতে অ্যাকচুয়ালি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। সেই ইনফেকশনটা দাঁতের গোড়ায় চলে গেল, দাঁতের গোড়ায় কি আছে, পার্মানেন্ট দাঁতের ক্রাউন তৈরি হচ্ছে তখন, পার্মানেন্ট। তাহলে পার্মানেন্ট দাঁতের ক্রাউন তখনই হ্যাম্পার হবে যখন দুধের দাঁত আছে। তাহলে আমাকে দুধের দাঁতেরও সমানভাবে যত্ন নিতে হবে যেরকম আমাদের পার্মানেন্ট দাঁতের আমরা যত্ন নিই। আচ্ছা, এবার আমি যেটাতে ছিলাম যে সামনে 4টে নিচের, উপরে 4টে নিচের, উপরে 4টে দাঁত পড়বে আপনার 5 থেকে 6 বছরের মাথায়, পেছনের 3টে এগুলো পড়বে 9 থেকে 11 বছরের মাথায়। তাহলে 11 বছর অবধি আমাকে দাঁতকে যত্ন করে রেখে দিতে হবে দুধের দাঁত। এর মধ্যে যদি কোনো দাঁতের সমস্যা হয় দুধের দাঁতে, তাহলে সেই দাঁতকে তুলে ফেলে দেওয়া যাবে না। আচ্ছা, মানে একদম তুলে ফেলে ফাঁকা রাখা যাবে না। না, আনটিল এন্ড আনলেস ওই দাঁতটাকে আমি কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারছি না। বাচ্চাদের দুধের দাঁতে
আমাদের বড়দের যেরকম আরসিটি হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেরকম ছোটদের দাঁতে বেবি রুট ক্যানাল হয়, ওটাকে বলা হয় পালপেক্টমি। পালপেক্টমি মানে দুধের দাঁতের ভেতরে ওষুধ ভরে দেওয়া, দিয়ে দাঁতটাকে সিল করে দেওয়া। তাহলে সেই দাঁতটাতে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না। তাহলে ওই দাঁতটা যেরকম দিব্যি একটা সময়ের পর পড়ে যেত, এরকম সময়ের পর পড়ে যাবে, দিয়ে ভালো দাঁত বেরিয়ে আসবে, দাঁতে ব্যথাও থাকবে না, কিছুই হবে না। বাচ্চাদের যে রুট ক্যানাল করা হয় সেটার প্রসেস মোটামুটি আমাদের বড়দের যেরকম রুট ক্যানাল হয় ওই রকমই, কিন্তু লাস্ট স্টেপে আমরা বড়দের দাঁতে যে ওষুধটা ভরে দিই সেটা পার্মানেন্টলি থেকে যায়, কিন্তু দুধের দাঁতে যে ওষুধটা আমরা ভরি ওটা টেম্পোরারি। ওটা 3-4 বছরের মধ্যে শরীরের মধ্যে অটোমেটিক মিলিয়ে যায়। মিলিয়ে যাওয়ার জন্য দাঁত অটোমেটিক যখন পড়ে যায় তখন কোনো সমস্যা হয় না, আবার নতুন করে দাঁতটা বেরিয়ে আসে, বেরিয়ে আসে, সেটারও কোনো সমস্যা হচ্ছে না। না কোনো সমস্যা নেই। এবার ধরুন কোনো আমি দাঁতকে বাঁচাতে পারলাম না, দুধের দাঁত, হ্যাঁ, তাকে পালপেক্টমি করেও বাঁচানো গেল না। পালপেক্টমি মানে হচ্ছে বেবি রুট ক্যানাল, বাচ্চাদের রুট ক্যানাল। পালপেক্টমি করে আমরা দুধের দাঁতকে বাঁচাতে পারলাম না, তখন দাঁত তুলতেই হবে। এবার বাচ্চাদের ক্ষেত্রে যদি দাঁত তোলা হয় তাহলে আমি সেখানে তো কোনো ফলস দাঁত লাগাতে পারবো না, বা সেখানে আমি ইমপ্লান্টও করতে পারবো না। তাহলে তখন কি করণীয়? তখন আমাদেরকে স্পেসটাকে, ওই ফাঁকা জায়গাটাকে যাতে মেনটেন করা থাকে তার জন্য স্পেস মেনটেনার লাগানো হয়। স্পেস মেনটেনার, এটাও আপনি যখন ভিডিও চলবে আলাদা করে গুগলের ফটো থেকে দেখিয়ে দেবেন স্পেস মেনটেনার কিরকম হয়, ভিডিওতে দেখিয়ে দেবেন, তাহলে পেশেন্টরা বুঝতে পারবে। তো স্পেস মেনটেনার কেন দেওয়া হয়? যাতে পার্মানেন্ট দাঁত যেটা ওই জায়গায় বেরোনোর কথা ছিল সে ঠিক ওই জায়গাটা দিয়েই বেরোয়, স্পেসটা মেনটেন থাকে, তাই ওর নাম স্পেস মেনটেনার। তাহলে বাচ্চাদের দুধের দাঁত যদি সময়ের আগে পড়ে যায় বা কোনোভাবে আমাদেরকে ডেন্টিস্টদেরকে তুলতে হলো, তখন সেখানে স্পেস মেনটেনার আমাকে লাগাতে হবে, যাতে পার্মানেন্ট দাঁত ঠিক ওই জায়গা দিয়েই ফাঁক দিয়ে বেরোয়। দুধের দাঁত পার্মানেন্ট দাঁতকে গাইড করে, বাবা যেরকম ছেলেকে গাইড করে, বাবা যদি না থাকে তাহলে ছেলে কি হবে, এদিক ওদিকে দৌড়ে বেড়াবে, সেরকম দুধের দাঁত পার্মানেন্ট দাঁতকে গাইড করে। দুধের দাঁত না থাকলে পার্মানেন্ট দাঁত যেদিকে ইচ্ছা সেদিকে বেরিয়ে যাবে, সেই জন্য দেওয়া হয় স্পেস মেনটেনার। তাহলে আমরা জানতে পারলাম যে দুধের দাঁতকেও কিন্তু ভালোভাবে মেনটেন করে রাখতে হবে, না হলে ভবিষ্যতে যখন আসল দাঁত বেরোবে, মানে আসল দাঁত মানে কি, ওটাও আসল দাঁত, মানে পার্মানেন্ট দাঁত যখন বেরাবে তখন সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, মানে বাচ্চাদের ম্যাক্সিমাম দাঁত খারাপ হওয়ার কারণ হচ্ছে চকলেট, আর একটা হচ্ছে দুধ খেয়ে ঘুমিয়ে পড়া। দুধ খেয়ে ঘুমিয়ে পড়ার অভ্যেসটাকে কাটাতে হবে প্রথম থেকেই। অনেক মা এরকম বলে যে ও দুধ ছাড়া তো ঘুমায় না, এই অভ্যেসটা কিন্তু আমাদের মা বাবাদেরই তৈরি করা, ছেলের তৈরি করা নয়, বাচ্চার তৈরি করা নয়। বাচ্চা হচ্ছে একটা মাটির তৈরি, আপনি যেভাবে তৈরি করবেন ও সেভাবে তৈরি হবে। তাহলে বাচ্চার যদি ছোটবেলা থেকে এরকম অভ্যেস করানো হয় যে দুধ খেয়ে তুই ঘুমা, তাহলে সে ওইভাবে ঘুমাবে। আমি যদি ছোটবেলা থেকে এরকম অভ্যেস করে দিই তাহলে এরকমই হবে। আমাদের ডেন্টিস্ট্রিতে একটা কেরিজ আছে, কেরিজ মানে পোকা লাগা যেগুলো বলছিলাম, তার নাম হচ্ছে নার্সিং বটল কেরিজ। আচ্ছা, এটা শুধুমাত্র নার্সিং বটল থেকেই হয়। যারা দুধ খায়, দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সারা রাত ধরে ওই দুধটাই মুখের মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে তাতে ইজিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়। তার জন্য যে কেরিজ হয় বা পোকা লাগা হয় তাকে নার্সিং বটল কেরিজ বলে। এটা এইখান থেকে এসছে টার্মটা। তাহলে আমাদেরকে দুধ খাইয়ে ঘুমানো যাবে না, বা যদি কেউ দুধ খেয়ে ঘুমাতে চাইছে তাহলে আপনি দুধের বোতলের মধ্যে জল ভরে দিন, দিয়ে ওটাও চুষতে চুষতে ঘুমিয়ে যাবে। মানে মেনলি দুধটা রাখা যাবে না, দুধটা লাস্ট মোমেন্টে মুখে রাখা যাবে না। অ্যাট লিস্ট মুখে একবার জল নিয়ে কুলকুচি করে ঘুমাতে পারে, বা জল খেয়ে ঘুমাতে পারে, বা জল খেতে খেতেও ঘুমাতে পারে। আচ্ছা, ওকে এইরকম অভ্যেস করে দিন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদের দুধটাও কতটা ইম্পর্টেন্ট। এবার আমরা পরের প্রশ্নে আসি। ডাক্তারবাবু, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন যে কোন ধরনের ডেন্টাল প্রবলেম তো অনেক রকমই আছে, আমরা দেখলাম আরও অনেক রকম আছে যেগুলো হয়তো এই সিজনে বা এই পর্বে আলোচনা করা গেল না, ভবিষ্যতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো কোন ধরনের ডেন্টাল প্রবলেমকে আমরা মানে ইগনোর করা উচিত না, মানে একটু দেখা দিলে, তার ইঙ্গিত দেখা দিলে আমাদেরকে সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? কোন ধরনের, আপনার কি মনে হয়, আপনার মতামতটা? দাঁতের আমি মনে করব যে কোনো রকম প্রবলেম ছাড়াই প্রতি 6 মাস বা 1 বছর পর পর ডেন্টাল ভিজিট করা উচিত। আচ্ছা, কারণ দাঁতের যখন প্রবলেম দেখা দেয় সেটা অনেক পরে, প্রবলেম বলতে সিম্পটম, হ্যাঁ অবশ্যই, সিম্পটম যখন দেখা দেবে সেটা অনেক লেট স্টেজ। আচ্ছা, তো আমাকে লেট স্টেজে গেলে হবে না, তাহলে আমাকে 6 মাস 1 বছর পর পর এমনি ডেন্টাল চেকআপ একবার চেকআপ করানো উচিত, এতে ওভারঅল আমার দাঁতগুলো কেমন আছে। ধরুন আপনার দাঁতের ফাঁকে কোথাও একটা খাবার জমছে, ঠিক আছে, সেই খাবার জমাটা আপনি অ্যাভয়েড করলেন, তাহলে ওখানে খাবার জমতে জমতে দাঁতটার পুরোটা বড় হয়ে যাবে, আপনি সেটাকেও অ্যাভয়েড করলেন কারণ আপনার ব্যথা হচ্ছে না, তাহলে ওই ফুলটা ধীরে ধীরে বড় হতে হতে তখন ওটা আরসিটির জায়গায় চলে যাবে,
তাহলে ফার্স্ট স্টেজ ছিল জাস্ট খাবার আটকাচ্ছে। খাবার খাবার আটকানোর টাইমে আপনি যদি ডেন্টাল ভিজিট করতেন, তাহলে একটা ডেন্টাল প্র্যাকটিশনার আপনাকে বলতো যে আপনি ফ্লস ইউজ করুন। ফ্লস বলতে যে সুতোগুলো দিয়ে আমরা খাবার বের বের করি। ফ্লস ইউজ করার যদি আপনার হ্যাবিট থাকতো, তাহলে সেটা থেকে পোকা লাগতো না, পোকা লাগা থেকে সেটা বাড়তো না। তাহলে আমি কি দেখলাম, আবার অনেকে ধরুন দাঁত দিয়ে রক্ত পড়ে, ঠিক আছে, এবার পেশেন্টরা এগুলোকে একদম নেগলেক্ট করে, কারণ রক্তই তো পড়ছে, সেরকম তো আমার প্রবলেম তো কিছু হচ্ছে না। হ্যাঁ, রক্তটা কখন পড়ছে, শুধুমাত্র ব্রাশিং এর সময়। হ্যাঁ, এটা পেশেন্টদের একটা কোয়ারি যে আমার শুধু ব্রাশিং এর সময় রক্ত পড়ে, সারাদিন আর কোনো রক্ত পড়ে না, আমি ওই জন্য ডেন্টাল ভিজিট করিনি। কিন্তু রক্ত পড়ার প্রচুর কারণ আছে। সামান্য যদি রক্ত পড়ে তাও ডেন্টাল ভিজিট করা উচিত, সামান্য যদি রক্ত পড়ে। কারণ কিছু ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তার রক্ত পড়তে পড়তে দাঁতের একদম গোড়া থেকে ইনফেকশন পাস ফর্ম হচ্ছে বা সাইনাস ফর্ম হয়ে গেছে দাঁতের গোড়াতে, সেখান থেকেও ব্লিডিং হতে পারে। এবার সেই ব্লিডিং গুলো শুধুমাত্র এক্সাইট হয় ব্রাশিং এর সময়, তাহলে ওর সমস্যাটা কিন্তু ওর অনেক শোচনীয়, কিন্তু ওর সিম্পটম হচ্ছে খুব ছোট, যে শুধুমাত্র রক্ত পড়ছে, কিন্তু সমস্যাটা অনেক বড়। তো ওইভাবে আমি সেজন্য বলতে চাইছি যে প্রতিটা পেশেন্টকে বা প্রতিটা লোককে বছরে একবার করে ডেন্টাল ভিজিট করানো উচিত উইদাউট এনি প্রবলেম। তাতে ডেন্টিস্ট আপনাকে অ্যাটলিস্ট এই অ্যাডভাইসটুকু করতে পারবে যে আপনার দাঁতের কি যত্ন নেওয়া উচিত। দাঁতের সব থেকে বড় যে যত্ন সেটা হচ্ছে দুবার করে ব্রাশ করা আর ফ্লস করা। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা কাউকেই কখনো ছোটবেলা থেকে ব্রাশিং অ্যান্ড ফ্লসিং এই কথাটা বলি না। আপনি যদি গুগলে কখনো সার্চ করেন যে ব্রাশিং এর পর অটোমেটিক এই টার্মটা চলে আসবে ফ্লসিং। আমাদের স্কুলে বা মা বাবারা ছোটবেলা থেকে এটা শেখায় না যে ব্রাশিং অ্যান্ড ফ্লসিং। ফ্লসিং মানে সুতো দিয়ে খাবার বের করা দাঁতের ফাঁকে ফাঁকে। ব্রাশ কখনো দুটো দাঁতের ফাঁকে ঢোকে না। ব্রাশের যে ব্রিসেলস গুলো আছে তারা দুটো দাঁতের ফাঁকে ঢোকার জন্য তৈরি নয়, তারা শুধুমাত্র দাঁতের উপরের সারফেস যেটা আছে সেই উপরের সারফেসকে ক্লিন করার জন্য ইউজ হয়। ফ্লসিংটা ইউজ হয় দুটো দাঁতের মাঝখানটা পরিষ্কার করার জন্য। এবার দুটো দাঁতের মাঝখান থেকেই 90% প্রবলেম ক্রিয়েট হয়। তাহলে 90% যে ডেন্টাল প্রবলেম আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো যদি আমরা রেগুলার ফ্লসিং করি। ফ্লসিংটা অনেক পেশেন্ট এরকম ভাবে যে আমার দাঁতের সমস্যা আছে তাহলে আমার ফ্লস করতে হবে, কিন্তু এটা ভুল ধারণা। আমরা যদি ছোটবেলা থেকে ফ্লসিং করি আর দুবেলা করে ব্রাশ করি সকালে আর রাতে, তাহলে আমাদের দাঁতের কোনোদিনও কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে দাঁতকে মেনটেন করে রাখতে হবে এবং যে দাঁতের প্রবলেম হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। বছরে অন্তত দুবার করে একটা ডেন্টাল চেক আপ প্রয়োজন এবং এই ডেন্টাল প্রবলেম মানে দাঁতের প্রবলেম ধরা দেওয়ার আগে পর্যন্ত আপনার পকেটে কোনো চাপ পড়বে না, কিন্তু একবার যদি দাঁতের সমস্যা ধরা দিয়ে দেয় তখন পকেটে চাপ পড়বে। আবার সেটা যদি ইগনোর করতে থাকেন তারপরে আরও চাপ পড়তে থাকবে। কাজে আমাদেরকে দাঁতটা ইগনোর করা যাবে না। আর দাঁত যদি না থাকে তো কিছু নেই, কারণ আপনি খেতেও পারবেন না, খাবারও হজম হবে না, ডাক্তারবাবু যেগুলো বললেন আর কি সেগুলো সমস্ত রকমের সমস্যা হবে। তো কাজেই আমরা দাঁত নিয়ে কখনো অবহেলা করব না। দাঁতকে আমরা চেক আপ করাবোই অবশ্যই, বছরে অন্তত দুবার না হোক একবার হলেও জেনারেল চেক আপ করাবো। তাতে আমাদের খুব একটা যে খরচ হবে তা নয়, কিন্তু আমাদের নিজেদের ইয়েটাকে নিয়ে রাখতে পারবো, প্রোটেকশনটা নিয়ে রাখতে পারবো। তো এই বলে আজকের সেশনটাকে এখানেই শেষ করছি। আশা করছি আগামীতে আরও ভালো ভালো সেশন নিয়ে আসা যাবে। ধন্যবাদ, নমস্কার।